ডাকসুর ফল মেনে নিলেন ছাত্রলীগের পরাজিত ভিপি প্রার্থী। নতুন ভিপিকে সহযোগিতা করার আহ্বান, কিন্তু এখনও সব পদে আবার ভোট চান নূর। বললেন শপথ নেয়ার কথাও। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাঁচবে রোগীর সময় ও শ্রম, বলছেন চিকিৎসকরা। চুরিহাট্টায় আগুনে মৃতদের ডিএনএ পরীক্ষায় এবার মিলল বৃষ্টির বান্ধবী দোলার লাশ। আরও ৫ জন শনাক্ত। ৫২ স্বজনের নমুনার সঙ্গে না মেলায় এখনও অজ্ঞাত ২ মরদেহ। আবাসিক ভোক্তার জন্য দাম আরও ৮০% বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনের। শিল্পে বাড়াতে চায় ১৩২%, প্রবল আপত্তি উদ্যোক্তাদের। এবং দুর্ঘটনা এড়াতে ঘাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই বুড়িগঙ্গায় সংঘর্ষে ডুবল স্পিডবোট ও ট্রলার। কোনো অবস্থাতেই সিদ্ধান্ত পাল্টাবে না, বলছে নৌ মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। ডাকসু নির্বাচনের ফল মেনে নিয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী স্বপন। মঙ্গলবার বিকেলে টিএসসিতে নূরের সঙ্গে দেখা করে সবাইকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি। কিন্তু এখনও সব পদে আবারও ভোট চান নূর। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই। মঙ্গলবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরের সঙ্গে দেখা করেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আশ্বাস দেন একসঙ্গে কাজ করার। ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে, তো আমাদের এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে। প্রত্যেককে মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীরা একসাথে পাশাপাশি থেকে চলাফেরা করি। তবে পুনরায় নির্বাচন দাবি করেন নবনির্বাচিত ভিপি নূর। যদি পুনর্নির্বাচন হতে হয় তাহলে আবার আংশিক না হয়ে আমরা মনে করি পুরো নির্বাচন প্রক্রিয়া আবার নতুন করে হতে পারে। আমরা মনে করি যে এই নির্বাচনের দ্বারা দায়িত্বে ছিল তারাও একটি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সক্ষমতা কিংবা যোগ্যতা তাদের ছিল না। মার্চের আদালতের যে নির্দেশনা রয়েছে ৩১শে মার্চের মধ্যে নির্বাচন, সেই ৩১শে মার্চের মধ্যে আমরা পুনর্নির্বাচনের দাবি জানাই। এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সাথে জড়িত আমি মনে করি না। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে একজন পরিকল্পিতভাবে একটি ব্যক্তিকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আবার ভোটের কোনো সুযোগ নেই। সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে 28 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা থাকবে, এটা করুক। কিন্তু ওরা যে নির্বাচন বর্জন করলো, এখন কি বর্জনের কোনো যৌক্তিকতা আছে? ভিপির মতো পোস্টে পার হয়ে গেছে, প্রফেসর সুযোগ নাই। এদিকে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোররাত থেকে দিনভর উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত কর্মীদের সঙ্গে দেখা করে তাদের সরে যেতে বলেন ছাত্রলীগ সভাপতি। সবাই একসাথে নুরু আমাদের সাথে কাজ করবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ৩ দিনের মধ্যে ডাকসু নির্বাচন বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ভোট বর্জনকারী 5টি প্যানেল। বুধবার দুপুর 12টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার কথাও জানান তারা। নুরুল হক নূরের ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত জানিয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ফারুক জানিয়েছেন সংগঠন পরে সিদ্ধান্ত জানাবে। এবং আমরা তো আমাদের কর্মসূচি এই বিচারের দাবিতে এবং পুনর্নির্বাচনের দাবিতে আমরা তো আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। এবং আমাদের নুরুল হক নূর, আপনারা জানেন যে আমি আগেও বলেছি সে কিছুটা অসুস্থ, এবং সে যে শপথের যে কথাটা বলেছে এটা আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। 11 মার্চের নির্বাচনটাকে বাতিল করে পুনঃ তফসিল দিতে হবে। যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ছিল, চিফ রিটার্নিং কর্মকর্তা, উপাচার্য সহ যারাই ছিল, তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং এই দাবিতে আমরা আগামীকাল দুপুর 12টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যেয়ে আমরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান করব, তাকে আমাদের বক্তব্য লিখিতভাবে দিব। একই সঙ্গে 3 দিনের আমরা আলটিমেটাম দিব। এই 3 দিনের মধ্যে যদি তারা এই নির্বাচন বাতিল করে পুনঃতফসিল প্রদান না করে, তাহলে আমরা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচিতে, কঠোরতম কর্মসূচিতে পেতে বাধ্য হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ এবং হল সংসদে নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। রাত 10টার দিকে বিক্ষোভ করেন তারা। ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা ছাড়া অন্য সংগঠনের
প্রার্থীরা বিক্ষোভে অংশ নেন। রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন ছাত্রীরা। তাদের দাবি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। হলের ভিতরে হল সংসদ নির্বাচনের প্রধান, রিটার্নিং অফিসার সহ বেশ কয়েকজন আবাসিক শিক্ষক উপস্থিত ছিলেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে আছেন সহকর্মী এহসানুল হক শাওন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শাওন। শফিক, ডাকসু নির্বাচন নিয়ে যে আসলে ফল ঘোষণার পরে যে আমরা আসলে ক্যাম্পাসে যে উত্তেজনা দেখছি, সেই উত্তেজনা কিন্তু এখনও রয়েছে। এখানে শিক্ষার্থীরা আসলে রোকেয়া হলের সামনে আমি রয়েছি, সেখানে কিন্তু শিক্ষার্থীরা হলের যে গেট প্রধান যে ফটক, সেই ফটকের ভিতরে কিন্তু তারা বিক্ষোভ করছেন। আমরা রাত 10টা থেকেই কিন্তু শিক্ষার্থীদের যে তারা ভিতর থেকে যে বিক্ষোভ প্রদর্শন করছেন, সেটা কিন্তু আমরা বাইরে থেকে আসলে শুনতে পাচ্ছি। এবং এখানে যারা প্রক্টর রয়েছেন, সহকারী প্রক্টর, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আসলে বিষয়টি যে নির্বাচনের যে ভোট কারচুপি এবং সেই কারচুপির ঘটনা নিয়ে তারা আসলে বিক্ষোভ করছেন, যাতে আসলে পুনরায় তফসিল ঘোষণা করা হয় এবং পুনরায় আবার ভোট গ্রহণের যে কার্যক্রম, সেটি আবার তফসিল ঘোষণা করে করা হয়। এবং তারা বলছেন আসলে তাদের যে দাবিটা, সেটা হচ্ছে যে রোকেয়া হলের প্রদক্ষ জিনাত হুদার পদত্যাগ ও হল সংসদে নতুন করে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কিন্তু তারা এই আন্দোলনটা শুরু করেছেন। এবং এই আন্দোলনে ছাত্রলীগ প্যানেলের বাইরে যারা শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন প্যানেলের বাম জোট থেকে শুরু করে সবাই মোটামুটি অংশ নিয়েছে। আমরা ভেতর থেকে আসলে শিক্ষার্থীদের মাধ্যমে আমরা শুনেছি। তারা বলছেন যে আসলে প্রভোস্টের যে পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অফিসের সামনে অবস্থান করবেন এবং এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে রাজু ভাস্কর্যের সামনেও কিন্তু সেখানে আমরণ যে অনশন, সেই অনশনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। সেখানে সন্ধ্যা 6টা থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা 6 জন শিক্ষার্থী তারা অনশন চালিয়ে যাচ্ছেন। তো অনিয়মের তারাও কিন্তু বলছেন যে অনিয়মের অভিযোগে এবং যে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ ডাকসু, সেই ডাকসু নির্বাচন যাতে আবার পুনরায় তফসিল ঘোষণা করা হয়, সেই তফসিল ঘোষণা করে এবং যথাযথ প্রক্রিয়া আর কি মেনে যাতে হচ্ছে সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচন ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেটাই তারা যাচ্ছেন। তো এই ছিল শফিক সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এহসানুল হক শাওন। এদিকে ডাকসু ও হল সংসদের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী। তাদের মধ্যে 4 জন বিভিন্ন হল সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তারা। তাদের দাবি ডাকসু নির্বাচনের ফল বাতিল করে দ্রুত পুনঃতফসিল দিতে হবে। একই সঙ্গে 11 মার্চের নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিও জানান তারা। অনশনে বসা 6 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। নির্বাচনটা সুষ্ঠু ছিল না এবং এটার প্রমাণ আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা দেখেছি, মিডিয়ার আপনারা যারা ছিলেন তারা দেখেছেন। সুষ্ঠু বলার কোনো চান্সই নেই এখানে আর কি। 11 মার্চ যে প্রহসনের নির্বাচনটা হইল, এই নির্বাচনের জন্য যেসব দায়ী শিক্ষক আছে বা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল, তাদের সকলে দায়ভার স্বীকার করে তাদেরকে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব আলোচনায় ছিল ডাকসু নির্বাচন। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের সমস্যা সমাধানে কাজ করবে নতুন নেতৃত্ব। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থী গুরুত্ব পেয়েছে বলে মন্তব্য করেন অনেক শিক্ষার্থী। ছুটির আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসের কোনো তাড়া নেই, শিক্ষার্থীরা মেতেছেন গল্প আড্ডায়। আলোচনার ইস্যু ঘুরে ফিরে একটাই, ডাকসুতে কে জিতলো কে হারলো। প্রতিটা ভোটারের নিজস্ব একটা পছন্দ আছে, সেখানে হচ্ছে অনেক সময় ব্যক্তির জনপ্রিয়তা অনেক সময় আসলে দলকেও ছাড়িয়ে যেতে পারে। প্রত্যেকটা জায়গা থেকে আর কি আমরা
প্রার্থী নির্বাচিত করেছি এবং প্রত্যেকে নিজেদের জায়গা থেকে পছন্দ করেই করছে এবং ভালো খারাপ সবকিছু মন্দ বিচার করেই করছে। যদি একটা দলের আধিপত্য থাকে তখন সেখানে শুধু ওই দলই কথা বলতে পারবে, অন্যান্য কারো মতামত তারা নিবে না। তো আসলে আরো কিছু পদে অন্য দলের প্রার্থী থাকা উচিত ছিল। ফলাফল চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা বলছেন নির্বাচন নিয়ে কোনো নেতিবাচক প্রভাব যাতে না পড়ে তাদের শিক্ষা জীবনে, সেই সঙ্গে তাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশ। ফুল ফুটুক আর নাই ফুটুক, বোমা ফুটবে সেই ক্যাম্পাস আর আমরা চাই না। যে আন্দোলনের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল আপাতত সেটা একটু শিথিল অবস্থায় আছে, কারণ আপনার যদি যাদের পক্ষ থেকে আন্দোলনটা আসা উচিত ছিল দেখা গেল তাদের আমরা আজকে দেখতে পাচ্ছি সেখান থেকেই একজন সহসভাপতি সেখান থেকে আসছেন। কেন্দ্রীয় সংসদের চেয়ে কোনো অংশেই কম নয় হল সংসদের ফল নিয়ে আলোচনা। জয় পরাজয়ের অঙ্ক ছাড়াও আবাসিক শিক্ষার্থীদের ভাবনায় রিডিং রুম, গণরুম, খাবারের মান আর পড়াশোনার নিশ্চিত পরিবেশ। মোটামুটি ভালো একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই আসলে এই নির্বাচনটা হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের যে চাওয়া পাওয়া এগুলো সব ফিল আপ হবে। সবাই কম্বাইন হয়ে বিশ্ববিদ্যালয়কে উন্নত করার জন্য, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা কাজ করবে। দলমত নির্বিশেষে হার জিতের ক্রোধ ভুলে নির্বাচিত প্রতিনিধিরা ভূমিকা রাখবেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে, এমন প্রত্যাশাই তাদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নেতারা। তারা বলছেন এই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসের সব রাজনৈতিক ছাত্র সংগঠনের পদচারণায় উন্মুক্ত হবে গণতান্ত্রিক দ্বার। 1990 সালে ডাকসু নির্বাচনের পর দীর্ঘ 28 বছর পর সোমবার অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। নির্বাচন নিয়ে দিনভর ছিল টানটান উত্তেজনা, ছিল নানা অভিযোগ। এক পর্যায়ে ভোট গ্রহণের শেষের 1 ঘন্টা আগে ছাত্রলীগ ছাড়া বাকি সবগুলো সংগঠন ভোট বর্জনের ঘোষণা দেয়। নির্বাচন বর্জন করলেও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু 11,062 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। একটি সম্পাদক পদও পায় তারা। বাকি সব পদে জয়লাভ করে ছাত্রলীগের প্রার্থী। ডাকসুর সাবেক নেতারা এই নির্বাচনের ফলাফলকে ইতিবাচক হিসাবে দেখলেও অনিয়মের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন। যেগুলো ঘটনা ঘটেছে দুটি মেয়েদের হলে, এটা অমার্জনীয় অপরাধ আমি বলবো। নুরু যে নির্বাচিত হয়েছে সভাপতি, আমি অত্যন্ত আনন্দিত। আমি সেই ক্ষেত্রে বলবো তারা পছন্দের প্রার্থীকে তো বেছে নিতে পেরেছে, সেই সুযোগটা তো প্রশাসন দিল। তা আমি মনে করি এটাও একটা পজিটিভ দিক। ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি নেতা আমানুল আমান নির্বাচনের কড়া সমালোচনা করেন। এই নির্বাচন করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এর যে গৌরবোজ্জ্বল ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত গৌরবোজ্জ্বল ইতিহাসকে গতকালকে নির্বাচনের মধ্য দিয়ে ম্লান করে দেওয়া হয়েছে। ফলাফল যাই হোক, এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে বলেও মনে করেন সাবেক জিএস মুস্তাক হোসেন। 18 বছর পরে হয়েছে, এটা অবশ্যই একটা নতুন পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলো সক্রিয় হতে পেরেছে যারা দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় হতে পারেনি, এবং আশা করি সেটা ব্যাহত হবে না। নির্বাচনের মাধ্যমে সবগুলো গণতান্ত্রিক ছাত্র সংগঠন চাঙ্গা হবে বলে প্রত্যাশা সবার। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। রিজার্ভ চুরির ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধেই মামলা করল ফিলিপিন্সের আরসিবিসি। ধোপে টিকবে না বলছেন বিশ্লেষকরা। সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ সৃষ্টির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার এই নির্দেশনাকে স্বাগত জানিয়ে চিকিৎসকরা বলছেন এতে রোগীর সময় ও শ্রম বাড়বে সেবার মান। স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নেই এই পদক্ষেপ বলে জানালেন পরিকল্পনামন্ত্রী। সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন আছে অনেক দিন ধরেই। ডাক্তারদের আন্তরিকতা নিয়েও রোগীদের অভিযোগের শেষ নেই।
দেশের স্বাস্থ্যসেবার সামগ্রিক উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে প্রাইভেট কর্নার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসপাতালেই যাতে ডাক্তার মহোদয়গণ একটা উইঙ্গে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, স্পেশালিস্ট ডাক্তাররা বসে। উনি বলেন আমরা কেন এটা করবো না, বাইরে বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুক। প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে ইতিবাচকভাবেই দেখছেন সব পর্যায়ের চিকিৎসকরা। যদি প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা সরকারি হাসপাতালে করা হয়, এতে রুগীরা যেমন উপকৃত হবে এবং আমাদের যে ডাক্তারদের নিয়ে যে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অনেকাংশে এটিতে আমার মনে হয় এটির সমাধান হয়ে যাবে। আমি বরং সাধুবাদ দিব যে এক সেন্টারে কাজ করলে রোগীরও আমাদের ম্যানেজমেন্টটা ভালো হবে, কারণ আমি অনেক সময় পাবো ওই রোগীটাকে লুক আফটার করার জন্য। হাসপাতালের ভিতরেই আমাদের কর্মঘণ্টার বাইরে যদি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে একই দিকে যেমন রোগীরা আমাদের কাছে আরও বেশি সময় নিয়ে আরও ভালো সেবা পাবে, তেমনি আমরা নিজেরাও যারা তরুণ চিকিৎসক আছি আমরা নিজেরা উপকৃত হতে পারবো। হাসপাতালে প্রাইভেট কর্নার হলে রোগী ও ডাক্তার উভয়েরই সময় ও শ্রম বাঁচবে, আর তাতে বাড়বে চিকিৎসার মান, এমনটাই অভিমত চিকিৎসকদের। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি। আবাসিকে 1 চুলায় 1350 টাকা এবং 2 চুলায় মাসিক চার্জ 1440 টাকা করার আবেদন করে প্রতিষ্ঠান দুটি। দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। বাসাবাড়িতে 1 চুলায় গ্যাসের সংযোগে এখন প্রতি মাসে খরচ পড়ে 750 টাকা, আর 2 চুলার ক্ষেত্রে গুনতে হয় 800 টাকা। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই দামই বেশ চড়া বলে অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির দ্বিতীয় দিনে মঙ্গলবার তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি আবেদন করল এই দাম আরও 80 ভাগ বাড়ানোর। অন্য গ্রাহকদের ক্ষেত্রে বাণিজ্যিক খাতে 41%, সিএনজিতে 50%, ক্যাপটিভ পাওয়ারে 96%, শিল্পে 132%, বিদ্যুতে 208 ও সার কারখানায় গ্যাসের দাম 211% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। যুক্তি হিসেবে আগামী মাসে আরো 50 কোটি ঘনফুট বেশি দামি এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা বলে তিতাস ও সুন্দরবন গ্যাস। ইম্পোর্টেড এলএনজির যে অর্থ দেওয়া দরকার, সেই অর্থটা পরিশোধ করার জন্য যতটুকু অর্থ দরকার অতটুকু অর্থের জন্যই আমরা বিআরসিতে এসেছি। দাম বাড়ানোর আবেদনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। এবং আপনি যে যুক্তিতে বাড়াতে চেয়েছেন সেটা তো যুক্তি বলা যায় না। সরকার এপ্রিলে কোনোভাবেই এলএনজি ইনক্রিমেন্টাল আনতে পারবে না। বিআরসিকে দিয়ে ওই জ্বালানির দাম নির্ধারণ করিয়ে এইরকম প্রহসন যেন না করা হয়। শিল্প খাত সহ জনজীবনে নেতিবাচক প্রভাবে শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা। এত বছর পরে আপনারা গ্যাস দিলেন, বহু লোক ডিমান্ড করবে, গ্যাসের কানেকশন পায় নাই, আর আজকেই আপনারা গণশুনানি শুরু করছেন, ডাবল দাম বাড়ায় দিবেন। আমি তো মনে করি যে এটা একটা হাস্যকর গণশুনানি। এই ধরনের মূল্য বৃদ্ধি হলে আপনার সেই ডিমান্ড থাকবে না এবং দেশ শিল্পায়নের যে পথে যে মোমেন্টামে অগ্রগতির যাত্রায় আছে সেটি ব্যাহত হবে। শুনানিতে জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধের জোর দাবি ওঠে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের রাতে নিখোঁজ দোলার লাশও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে। এছাড়া আরও 5 জনের পরিচয় জানা গেছে। শনাক্ত করা যায় 2 জনের মরদেহ। এছাড়া 3 জন স্বজনের সাথে কোনো মরদেহের ডিএনএ মেলেনি। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে একথা জানানো হয়। শনাক্ত হওয়া লাশগুলোর মধ্যে দোলার সহ 6 জনের মরদেহ গ্রহণ করেছেন স্বজনরা। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের রাত থেকেই বরমে দোলার খুঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন দলিলুর রহমান। হয়েছেন প্রতারিত। অবশেষে প্রায় 22 দিন পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে মেয়ের মরদেহ। সেই রাতে দোলাকে বহনকারী রিকশা চালাচ্ছিলেন গোলাম মোস্তফা। তার খোঁজও মিলেছে। লাশ হয়ে ফিরে এসেছেন পরিবারের কাছে। এখন আমরা কিভাবে চলবো ভাই, আমাদের কিচ্ছু নাই। আর ছেলে মেয়ে যেমন এতিম না হয় আমাদের মতো। সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী আমি বুঝতেছি।
বিভিন্ন সংবাদ মাধ্যমে সিআইডির মরদেহ শনাক্তের খবর পেয়ে দুপুর থেকেই ভিড় বাড়ছিল ঢাকা মেডিকেলে। এরপর প্রশাসনের কাছ থেকে একে একে প্রিয়জনের মরদেহ বুঝে পায় 6 পরিবার। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। আমরা এতদিন পর্যন্ত সবাই হতাশা ছিলাম, লাশ পাবো কি পাবো না, ঠিক আছে, খুব টেনশনে ছিলাম। যেহেতু আজকে আমরা পেয়েছি, এজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করি। ওই জায়গা ঠিকই আছে, কিন্তু এখানে বলা হলো যে ধার্য পদার্থ যেগুলো আছে সেগুলোকে অপারেশন করা দরকার। ডিএনএ স্যাম্পলের সাথে যাদের ম্যাচ করেছে এবং যখন আমরা পরিচয় নিশ্চিত করতে পেরেছি তাদেরকে এখন আমরা পর্যায়ক্রমে হস্তান্তর করেছি। অগ্নিকাণ্ডের পর চুরিয়াট্টা থেকে উদ্ধার করা মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 52 জনের নমুনা সংগ্রহ করা হয়। 2টি মৃতদেহ কারোর সাথে মিল পাওয়া যায়নি। 3টি পরিবারের সাথে কোনো মৃতদেহের মিল পাওয়া যায়নি। 20টি পরিবারের সাথে 20টি মৃতদেহের মিল পাওয়া গিয়েছে। আমাদের কাছে যে নমুনা স্যাম্পল আছে এটা থাকবে, আমরা দাবিদার পেলে আমরা আবার রেফারেন্স নমুনা নিয়ে আমরা ম্যাচ করব। 20 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুরিয়াট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 70 জন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দুর্ঘটনা কমাতে ঘাট সরিয়ে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার দিনভর সদর ঘাটে মার্কেট বন্ধ রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। বন্ধ ছিল খেয়া পারাপারও। এসবের মধ্যেই মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় একটি স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলার। পরে সদরঘাটে রুদ্ধদ্বার বৈঠক শেষে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, কোনো অবস্থাতেই খেয়াঘাট সরানোর সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সদরঘাটে নৌকা চলাচলে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগের প্রতিবাদে খেয়া পারাপার বন্ধ করে যখন বিক্ষোভ করছেন স্থানীয় মাঝি ও দোকানদাররা, তখন বুড়িগঙ্গায় স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে ডুবে যায় 2টি নৌযানী। সঙ্গে সঙ্গে টহলরত নৌ পুলিশ ও আশপাশের নৌকা এগিয়ে গেলে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। এ সময় উদ্ধার হওয়া কয়েকজন জানায়, স্পিডবোট ও ট্রলার কোনোটিরই নিয়ন্ত্রণ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শুরুতে স্পিড ছিল, বাড়ি গেলে সাঁতারে তুললে পরে গেলাম, সাইডে ছিলাম তো সাইডে বসে ছিলাম। স্পিডবোটটা এখান দিয়ে আসতেছিল আর আমাদের নৌকাটা এখান আমরা পার হইতেছিলাম, তো মুখোমুখি সংঘর্ষ, কেউ ব্যালেন্স রাখতে পারে নাই, মুখোমুখি সংঘর্ষে বাড়ি গেছে। নৌকা ছিলেন কয়জন? নৌকায় অনেকজন ছিলাম, প্রায় 30-40 জনের মতো। মার উঠানে পারা হইলো, আবার আমরা টাইনু এইটার ভিতরে নৌকার ভিতরে উঠাইতে, আজকে আমার মায়ের আমরা বাঁচাইতে পারতাম না। প্রায় রোজই ঘটা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সদরঘাটে সোমবার খেয়া নৌকার জন্য একটি ঘাট নির্দিষ্ট করে দেয় বিআইডব্লিউটিএ। এর প্রতিবাদে মঙ্গলবার সদরঘাটের কালীগঞ্জ পাশে স্থানীয় মার্কেট মালিক ও ইজারাদাররা খেয়া পারাপার বন্ধ করে বিক্ষোভ করেন। এই যে আমাদের নৌকা ঘাট 400 বছরের পুরনো ঘাট, এখান দিয়ে প্রায় প্রতিদিন এই ঘাট দিয়ে আমাদের কাস্টমারগুলো নামে। আমাদের নৌকা সব বন্ধ করে রাখছে, এখন আমরা কাজ করতে পারি না। আমাদের সাথে কোনো আলোচনা না করে এই ঘাটটা সরাই ফেলছে, যে জন্য এখানকার প্রায় 5 থেকে 7 হাজার দোকান আজকে বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা হয় যারা নৌকা দিয়ে লঞ্চের পিছনে দিয়ে উঠতে চায় তাদের জন্য। পরে সব পক্ষকে নিয়ে বৈঠক শেষে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, অনিয়ন্ত্রিতভাবে নৌকা চলতে দেওয়া হবে না। নৌকা দিয়ে এই যেই জায়গা থেকে পার হতো সেখান থেকে নৌকা অনেক দূরে সরে যাবে, হ্যাঁ, এবং আস্তে আস্তে আমরা এই মেকানাইজড বোট চালু করব। ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় উঠে এইভাবে মানে সুইসাইড করার কোনো মানে নাই। এদিকে নদী দখলমুক্ত করার অভিযানে সকালে মোহাম্মদপুরের ঢাকা হাউজিংয়ে তুরাগ নদীর জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি বহুতল ভবন উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। খাল, নালা ও পানি নিষ্কাশনের পথ দখলদারীদের অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। অন্যথায় আগামী সপ্তাহের শুরুর দিকে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে উত্তরা, আশকোনা, বনানী ও বাড্ডা এলাকায় কয়েকটি খাল, ড্রেন ও রাস্তা পরিদর্শন করেন মেয়র। তিনি বলেন, বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এমন সব জায়গা দখলমুক্ত করতে অন্য সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে। উন্নয়ন প্রকল্পের কারণে জলাশয় ভরাট এবং পানি প্রবাহ বন্ধ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের জন্য নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি খালগুলোকে দখলমুক্ত করতে পারলে জলাবদ্ধতা নিরসন সহজ হবে বলে মন্তব্য করেন আতিকুল ইসলাম।
আমি ইন দি মিন টাইম আজকে দেখেছি এবং কালেক্টিভ হইতে যেই যে ডিপার্টমেন্টগুলোর সাথে জড়িত আছে আমি প্রত্যেকে নিজে ফোন করব। অমানবিক, অবিশ্বাসযোগ্য যে খালগুলাকে কিভাবে দখল হয়ে গেছে। ভালোবাসাতে বলেছি, মাইকে বলেছি, যদি না হয় আমাদের সিটি কর্পোরেশন যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা নিয়ে অবশ্যই উচ্ছেদ অভিযান হবে। প্রবাসের সময় আরও থাকছে। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। বাদ পড়লেন সন্ধ্যারায়, নতুন মুখ অভিনেত্রী মিমি চক্রবর্তী। নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনার 1 বছর পার হলেও আজও মর্মান্তিক ওই দুর্ঘটনার দুঃসহ বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। নিহত 51 জনের মধ্যে 21 জনের স্বজনকে ক্ষতিপূরণের টাকা দেয়া হলেও এখনও পাননি 29 জন। ক্ষতিপূরণের টাকা পাননি গুরুতর আহত 3 বাংলাদেশীয়। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আখিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন মিনহাজ নাসিরকে। হাতের মেহেদি না মুছতেই বিয়ের 9 দিনের মাথায় হানিমুনে গিয়ে দুজনে ফিরলেন লাশ হয়ে। ওর সাথে কথাই বলতে পারিনি, কোনো কথা। শ্বশুরবাড়ি কেমন লাগছে, কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না যে ও নাই। দুর্ঘটনায় নিহত ও আহত প্রতিটি যাত্রীরই আছে আলাদা গল্প, স্বপ্ন। খাজা হোসেন নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন এই তরুণ কেবিন ক্রু। কর্মস্থল ইউএস বাংলাতেই খাজার সঙ্গে পরিচয় ও ভালোবেসে বিয়ে কেবিন ক্রু সাদিয়ার। যুগল জীবন শুরুর 1.5 বছরের মাথায় প্রিয় স্বামী ও সহকর্মী খাজার মৃত্যুতে নিভে গেছে সব স্বপ্ন। এই জীবনে তার দাদা হইতে পারবো না, কমনে না ভাবে আমার সন্তান চলে গেছে। 1 বছর পার হয়ে গেল, একটা কল, একটা খোঁজ খবর কিছুই ওখান থেকে আসেনি। সো কাদের জন্য এতটা ডেডিকেশন দেখালাম। BS211 ফ্লাইটটি ছিল কাঠমান্ডুতে সহকারী পাইলট হিসেবে পৃথুলার অভিষেক ফ্লাইট। আমি যখন কোনো পাইলটের চেহারা দেখে তখন মনে হচ্ছে আমার পাইলট, ওই আমার বাবু। সবকিছুর বিনিময়ে আমার বাবুকে ফিরিয়ে দেন। কবির হোসেন নেপালে বিমান দুর্ঘটনায় 2 পা হারিয়ে চিরতরে বন্ধ হয়েছে পথ চলা। চিকিৎসা শেষ হলেও এখনো পাননি ক্ষতিপূরণের টাকা। ব্যবসা বাণিজ্য বন্ধ, 3টা ছেলে মেয়ে লেখাপড়া করে উত্তরের মতো জায়গায় ব্যাপক খরচ চলছে, খুব কষ্ট হচ্ছে। ক্ষতিপূরণের টাকাটা আমি অল্প সময়ের ভিতরে পাই তাহলে আমার জন্য খুবই উপকার হয়। এ পর্যন্ত 19 জন বাংলাদেশি ও 2 জন নেপালি সহ মোট 21 জন নিহতের স্বজন ও 6 আহত যাত্রীকে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। 11,21,396,96 টাকা পে করা হয়েছে। 4 জন এখনো পর্যন্ত তাদের কোনো কাগজপত্রই দিতে পারে নাই। ইনজুরিদের ব্যাপারটা লেট হবে স্বাভাবিক, কারণ যতদিন পর্যন্ত চিকিৎসা শেষ না হবে ততদিন ওই যে সার্ভে সংস্থা বলতে পারবে না যে তার চিকিৎসা বাবদ কত টাকা দেওয়া হয়েছে আর আমরা টোটাল তাকে কত টাকা দিব। এই দুর্ঘটনা পুরো এভিয়েশন শিল্পের জন্য একটি শিক্ষা বলে মনে করে ইউএস বাংলা কর্তৃপক্ষ। প্রত্যেকটা ঘটনা থেকে কিন্তু অটোমেটিক্যালি কিছু সেফটি মেজার্স চলে আসে। যেমন এইবারের রিপোর্টে বলা হয়েছে, নেপালের রিপোর্টে, যে নেপালের যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা ছিলেন এদের ট্রেনিংটা আরও ভালো হতে হবে। যদি কন্ট্রোলাররা আপনার খুব অ্যাসার্টিভ হতেন তাহলে পাইলট ডিসঅরিয়েন্টেড হওয়ার পরেও এই দুর্ঘটনা প্রিভেন্ট করা সম্ভব হতো। পাইলট আবিদ সুলতান, সহকারী পাইলট পৃথুলা রশিদ সহ এই দুর্ঘটনায় প্রাণ হারান 27 বাংলাদেশি সহ 51 জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 23 জন নেপালি ও 1 জন চীনা নাগরিক। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে বঙ্গবন্ধুর ছবি না দিয়ে আইয়ুব খান, মোনায়েম খানের ছবি সহ বিবরণ দেয়ায় হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বইটির সম্পাদক শুভঙ্কর সাহা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে হাজির হন তিনি। আদালতের কাছে ভুল স্বীকার করেন শুভঙ্কর সাহা। পরে বইটি বাজার থেকে প্রত্যাহারের অগ্রগতি প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেন আদালত। ইতিহাস বিকৃতির অভিযোগে গেল 19 ফেব্রুয়ারি বইটির সম্পাদক শুভঙ্কর সাহাকে তলব করে হাইকোর্ট। রিজার্ভ চুরির ঘটনায় নাম জড়ানোর মানহানির অভিযোগে এবার বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে $19 লাখ দাবি করেছে আরসিবিসি। ফিলিপিন্সের মাকাতি শহরের আঞ্চলিক আদালত এই মামলা করা হয়। আরসিবিসি কর্তৃপক্ষ জানায় বিশ্বের সবচেয়ে বড় সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির ঘটনায় এই ব্যাংকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। এর আগে চলতি বছরের 1 ফেব্রুয়ারি রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক।
তবে ফিলিপিন্সের আদালতে আরসিবিসি দোষী সাব্যস্ত হওয়ায় এই মামলার কোনো ভিত্তি নেই বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ। বরং যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশের করা মামলায় চুরি যাওয়া বাকি অর্থ ফেরত পাওয়া সম্ভব হবে বলেও মনে করেন তিনি। আমি বলবো ওই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথা আছে, আসলে তাদের কোনো যুক্তি নাই। কারণ তাদের দেশের সিনেটেই আলাপ আলোচনা হয়েছিল, রিজার্ভ ব্যাংকে দোষীও সাব্যস্ত করা হয়েছিল এবং তাদের কাছে যে টাকা ছিল তা ফেরত দিতে হয়েছিল। তো এত সব কিছুর পরে তাদের তো মানহানির কোনো প্রশ্ন নয়, কারণ টাকাও নষ্ট করব, চুরি করব, আবার মানহানিও হবে, এটা তো যায় না। রিজার্ভ ব্যাংকের মামলার ফলে আমাদের মামলার কোনো রকমের এদিক ওদিক হবে বলে মনে হয় না, বা কোনো প্রভাবও পড়বে বলে মনে হয় না। আদালতের ব্যাপারে আমরা তো আর অগ্নি বলতে পারি না, কিন্তু আমি তো আশাবাদী যে সময়ের ব্যাপার, মামলাতে সময় লাগবে, কিন্তু টাকা ফেরত পাওয়া যাবে বলে আমার মনে হয়। এবার প্রবাসের খবর। ভারতের আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ৪২ জন প্রার্থীর এই তালিকা ঘোষণা করেন দলটির সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তালিকায় বাদ পড়েছেন আগের ৮ সংসদ সদস্য। বাদ পরাদের তালিকায় আছেন বর্ষিয়ান শিল্পী সন্ধ্যা রায় আর নতুন মুখ টালিগঞ্জের তারকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। মঙ্গলবার কালীঘাটের নিজের বাড়িতে দলীয় সভা শেষে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ৪২ প্রার্থীর নাম ঘোষণা করেন দলীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করে বিজেপি বিরোধী অবস্থানের ঘোষণাও দেন তিনি। মোদীবাবু যতই ভয় দেখান আর বিজেপি বন্ধুরা যতই দাঙ্গা লাগান, আমরা আপনাদের পক্ষে নই। আপনাদের পক্ষে থাকলে মহান ভারতবর্ষ, মেরা ভারত মহান, সেই দেশটা, মেরা ভারত হিন্দুস্তান, সেই দেশটা নষ্ট হয়ে যাবে। বাংলার মাটি আমাদের এই শিক্ষা দেয়। এবারের প্রার্থী তালিকায় আগের ৮ সংসদ সদস্য বাদ পড়েছেন, যাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা রায় ও তাপস পালের মতো জনপ্রিয় টলিউডের শিল্পী। তবে নতুন প্রার্থীদের মধ্যে আছেন দুজন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে বিরোধীদের চেয়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি বলছে খুব শিগগিরই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। ২-৩ দিনের মধ্যে হয়ে যাবে, শুরু হবে, চলছে প্রসেস, নাম ধাম সব জমা পড়ে গেছে, আর কেন্দ্রের যে নেতৃত্ব তারা চিন্তা ভাবনা করে ধীরে ধীরে ফাইনাল করবে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রার্থীদের নাম সহ দেওয়াল লিখনের কাজ। আগামী ১১ এপ্রিল থেকে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন শুরু হবে। ৩৯ দিন জুড়ে ৭ দফায় নির্বাচন শেষ হবে ১৯ মে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। পুরো দেশে এক রেটে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। ২০২৩ সালের মধ্যে 5G চালুর সব প্রস্তুতি সম্পন্ন করতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এ সময় নেটওয়ার্কিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। মঙ্গলবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে একে অপরের দুর্বলতার কথা তুলে ধরেন নেটওয়ার্কিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যারামিটার হয়তো মনে করছি আমরা ফেল করেছি। টেলিকম অপারেটর যদি দাবি করি অবস্থানটা ডিফারেন্ট, যে কোয়ালিটি মেজারমেন্টটা ঠিক আছে, তাহলে আমি কোনোদিন আবার বলতে পারবো না যে এনটিটিএন সার্ভিস দিচ্ছে না, কারণ আপনি তো আমার এই ভ্যালু চেনের সাথেই আছেন। আইএসপি এবং এনটিটিএন এখানে কিছু কনফ্লিক্ট হয়, লাইসেন্স ওভারল্যাপিং করছে কিছু এরিয়াতে। আমরা কি অথরাইজ ইউজারদেরকে সার্ভিস দিব কি না কাউকে সার্ভিস দিব না, এইসব বিষয়গুলা পজিটিভলি জিনিসটাকে সলভ করেন। নেশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন অপারেটর বাড়ালে উচ্চ গতির ও সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দেয়া যেত বলে মত দেন অনেকে। দাবি ওঠে গ্রাহক হয়রানির জন্য কোন পক্ষ দায়ী তা যাচাই বাছাই করে চিহ্নিত করার। আমাদের কোনো মাস্টার প্ল্যান নাই। মোবাইল অপারেটর মাস্টার প্ল্যান হলে হবে না, হইতে হবে ন্যাশনাল মাস্টার প্ল্যান, যেখানে মোবাইল ওয়ার্ড অপারেটর, এনটিটিএন অপারেটর, আইএসপি, দে উইল বি দ্য পার্টনার।
বিটিআরসির চেয়ারম্যান বলেন তারাও রেট কমাতে চান, তবে কারো উপর যেমন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে না, তেমনি গ্রাহকেরও কোনো ক্ষতি মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। আমার চাই আপনি ভালো ব্যবসা করেন, সঙ্গে সঙ্গে আমার যে কাস্টমার সে প্রপার সার্ভিসটুকু পাই। আর যে ব্লেম না হয়ে আমরা যদি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আসি তাহলে বসলে আন্ডারস্ট্যান্ডিং প্রপার হবে। মন্ত্রী বলেন গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে এবং সব নাগরিককে একই রেটে ইন্টারনেট সেবা দিতে বদ্ধপরিকর সরকার। আমার বাড়ি পঞ্চগড় কিংবা রংপুর, সেই কারণে আমাকে বাড়তি পয়সা দিতে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনো নাগরিকের জন্য গ্রহণযোগ্য না। আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা কথা বলে সমাধান করব। দুর্গম অঞ্চলে টেলিকম সেবা দেওয়ার জন্য গঠিত তহবিলের অর্থ এ খাতের সার্বিক উন্নয়নে ব্যবহার করার জন্য সরকার ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম আর অব্যবস্থাপনায় হিমশিম খাওয়া রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির সংকট কাটাতেই ভারত থেকে 1100 বাস এবং ট্রাক আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অভিজ্ঞতা বলছে কোটি কোটি টাকায় বিভিন্ন দেশ থেকে বাস কেনা হলেও সেগুলো মেরামতে কর্তৃপক্ষ আন্তরিক না হওয়ায় বেশিরভাগ বাসই অচল হয়ে পড়ে আছে। এবার তাই টেকনিশিয়ানদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করছে ভারত। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। প্রায় 2.25 কোটি মানুষের ঢাকা, এখানে জীবিকার তাগিদে গণপরিবহনে চড়া মানুষের প্রতিপদে সঙ্গী বিরক্তি আর হতাশা। গাড়ি তো কোনো সময় আধা ঘন্টাও যায়, কোনো সময় 1 ঘন্টাও যায়। গত 3 দিন ধরে গুলশানে যাতায়াত করতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা ছাড়া গাড়ি পাওয়া যায় না। হয়রানি এই ছাড়া কোনো কিছুই নাই। সরকারি যদি পরিবহন বৃদ্ধি করা হইতো তাহলে সেখানে প্রতিযোগিতা বাড়তো, তাইলে ওরা আর বাসের ভাড়াটা বৃদ্ধি করতে পারতো না। এই সমস্যার সমাধান হতে পারত সরকারি ব্যবস্থাপনায় গণপরিবহন, কিন্তু বিআরটিসির বহরে থাকা 1430টি গাড়ির মধ্যে সচল আছে মাত্র 606টি বাস। এই ভাঙা পরিত্যক্ত বাসগুলোর মতোই অনেকটা অবস্থা এখন রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির। প্রায় কোটি টাকায় কেনা বাসগুলোর অনেকগুলো এখন বিকল হয়ে আছে শুধুমাত্র 1000 টাকায় কেনা যন্ত্রপাতির অভাবে। দায়কার পরিকল্পনার, আন্তরিকতার, নাকি খামখেয়ালিপনার? খালি গাড়ি কিনা তো বড় কথা না। যে গাড়ি আসার কথা 5 বছর চালার কথা, 2 বছর মাথায় দেখাতে গাড়ি টাট্টার ভেঙে দিতেছে। ওই দেশের লোন দিয়ে ওই দেশের গাড়ি দেয়, তো ওরা ওদের যত দুর্বল গাড়িগুলো আছে এগুলো আমাদের কাছে পাঠায় দেয়। মেনটেন্যান্সের মধ্যে 100 টাকার মেনটেন্যান্স করে যদি বলে যে আমি 500 টাকা করছি, চেয়ারম্যান অথবা ডাইরেক্টর এখান থেকে খুলনা বরিশাল কীভাবে চেক করবে? তো এই যে মেনটেন্যান্স, এই যে অপারেশন, এগুলো আসলে দুর্বল। অচল অবস্থা কাটাতে ভারত থেকে 600 বাস ও 500 নতুন ট্রাক আনছে সংস্থাটি। এর মধ্যে 300 ডাবল ডেকার, 100 নন এসি এবং 200 এসি বাস। তবে আগের অভিজ্ঞতা থেকে এবার সতর্ক বিআরটিসি, যেসব কোম্পানি থেকে গাড়ি আনা হবে তাদের কাছেই প্রশিক্ষণ দেওয়া হবে টেকনিশিয়ানদের। ইকোনমিক লাইফ টাইম যেটা আছে সেই লাইফ টাইম স্পেয়ার্স এবং মেনটেন্যান্স, এই জিনিসটা যদি আমরা প্রকিউরমেন্টের সময় যদি আমরা খেয়াল না করি তাহলে তখন এগুলো প্রতিষ্ঠানের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আমাদের টেকনিশিয়ান লেভেলে যারা কাজ করবেন মেনটেন্যান্সের জন্য, তারা এখানে লোকালও ট্রেনিং পাবে এবং বাইরে ওদের প্ল্যান্টে যেয়ে ওরা ট্রেনিং নিয়ে আসবে। অভিযোগ, বেসরকারি মালিকদের যে সিন্ডিকেট জিম্মি করে রেখেছে দেশের পরিবহন খাত, তাদের যোগ সাদৃশ্যেই বিআরটিসিকে সক্রিয় করা যাচ্ছে না। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গ্লুকোমা জনিত অন্ধত্বের ঝুঁকিতে রয়েছে দেশের প্রায় 30 লাখ মানুষ। অসচেতনতা ও পর্যাপ্ত সেবা কেন্দ্রের অভাবে চিরতরে অন্ধ হওয়া 2.5 লাখের সঙ্গে প্রতিনিয়তই বাড়ছে অন্ধ মানুষের সংখ্যা। গ্লুকোমায় হারানো দৃষ্টি কোনো চিকিৎসাতেই ফিরে না আসায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান বিশেষজ্ঞদের। আমিনুর রহমানের ছবিতে দেখুন মোজাহিদ শুভর রিপোর্ট। অতি নিকটের দৃষ্টিও অস্পষ্ট 4.5 বছর বয়সী সাদিকের। জন্ম থেকেই গ্লুকোমায় আক্রান্ত সাদিক ইতিমধ্যেই হারিয়েছে দৃষ্টির 50 ভাগ। চিকিৎসা চালিয়ে না গেলে বাকি দৃষ্টিও হারানোর আশঙ্কা চিকিৎসকের। এদিকে কানিজ হায়দারের 80 ভাগ দৃষ্টি কেড়ে নিয়েছে গ্লুকোমা। দু চোখে 2টি বড় অপারেশনের পর স্বস্তি বোধ করলেও বাকি 20 ভাগ দৃষ্টি সচল রাখতে চালাতে হচ্ছে ধারাবাহিক চিকিৎসা।
চোখের মনিটা পর্যন্ত ঢেকে গেছিল আমার রক্তে, পানি পড়তো চোখে, দেখতে পারতাম না, বিশেষ করে আলোতে গেলে খুব কষ্ট হতো। প্রায় 70-80-90% ড্যামেজ হলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা আসে। গ্লুকোমায় চোখের চারপাশ থেকে ধীরে ধীরে দৃষ্টির ব্যাপ্তি কমতে থাকায় রোগীরা বুঝতে পারেন অনেক দেরিতে। তাই ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উপজেলা পর্যায় পর্যন্ত বিনামূল্যে গ্লুকোমা পরীক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। বিভাগীয় শহরগুলোতে যে মেডিকেল কলেজগুলো আছে তাদের ফ্যাসিলিটিসগুলো আছে, তো এটা সারা দেশের তুলনায় অনেক অপ্রতুল। সবগুলো মেডিকেল কলেজেই যদি এগুলো থাকে, এটাই যথেষ্ট একটা জেলার এখন আপাতত আমরা মনে করি গ্লুকোমা স্ক্রিন করার জন্য। গ্লুকোমা ধরার পরে যদি নিয়মিত চিকিৎসকের কাছে আসে তাহলে সে অত্যন্ত সুন্দরভাবে তার বাকিটা জীবন কাটাতে পারে। কিন্তু ওষুধগুলো ঠিকমতো চোখে না দেয় তাহলে তার দৃষ্টি যতটুকু আছে তার থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে একদম শেষ পর্যন্ত সে কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যেতে পারে। সমস্যা সমাধানে 50টির সাথে আরও 150টি ভিশন সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানালেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক। যদি চোখে ছানি পড়া থাকে, গ্লুকোমা থাকে, রেটিনার সমস্যা থাকে, ওই রোগীগুলোকে আমরা ভিশন সেন্টার থেকে বেস সেন্টারে রেফার করি এবং প্রত্যেকটা রোগীকে ওখান থেকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। গবেষণা বলছে দেশে 40 শতকরা 2 জন গ্লুকোমা রোগে আক্রান্ত। এ রোগে বংশের প্রভাব থাকায় বাবা মা ভাই বোনের পাশাপাশি 40 সবাইকে অন্তত একবার চোখের গ্লুকোমা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা না হলে এজাহারভুক্তের জন্য হরিপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান এই আদেশ দেন। পাশাপাশি আগামী 11 এপ্রিলের মধ্যে হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। বিজিবি 50 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ বিজিবির 7 সদস্যের নাম উল্লেখ এবং অজ্ঞাতদের আসামি করে মামলার আলাদা 3টি লিখিত অভিযোগ আদালতে দাখিল করা হয়। সংঘর্ষে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নূর ইসলাম বাদী হয়েছেন। গত 12 ফেব্রুয়ারি বহরমপুর গ্রামে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহত 2 জন সহ 22 জনের নাম উল্লেখ করে 2টি মামলা করে বিজিবি। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। নেপালের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুর্বলতা কাটিয়ে সাফল্য পেতে সবাই প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে ফুটবলাররা। তবে বাস্তবতা মেনে বড় কোনো আশা নয়, বরং পরিকল্পিত ফুটবল খেলার কথা জানিয়েছেন দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। রতন মজুমদারের ক্যামেরায় নেপালের বিরাটনগর থেকে নোমান আবদুল্লাহর রিপোর্ট। দিনের বেলায় তীব্র গরম থাকে নেপালের বিরাটনগরে, আর এর মাঝেই ভর দুপুরে অনুশীলনে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিটি ম্যাচই স্থানীয় সময় 3টায়। সেই হিসেবে প্রতিপক্ষের মতোই কঠিন চ্যালেঞ্জ জানাবে এখানকার আবহাওয়াও। আর তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে নারী ফুটবলারদেরকে। সানজিদারাও এই গরমের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন বলেই জানালেন। মায়ানমারে যখন প্র্যাকটিস করছি আন্ডার 16 গেছি তখন এর চেয়ে আরো বেশি তাপমাত্রা ছিল, আর বাংলাদেশেও আরো তাপমাত্রা আমরা প্র্যাকটিস করছি, তো এই তাপমাত্রা আমাদের কোনো প্রবলেম হবে না। যতটুকু মাঠে খেলবো চেষ্টা করবো 100% দিয়ে খেলার, আর আমি যদি গোল না করতে পারি চেষ্টা করবো যারা আছে ওদেরকে দিয়ে গোল করানোর। বয়স পর্যায়ে আলো ছড়ানো ডিফেন্ডার আঁখি খাতুনের সামনে চ্যালেঞ্জ আরো বেশি। প্রথমবারের মতো এসেছেন জাতীয় দলের হয়ে সাফ খেলতে। নিজের দায়িত্বটা ঠিকঠাক সামলাতে চান এই কিশোরী। আমার লাইফে ফার্স্ট আমি সিনিয়র সাফ খেলছি, জুনিয়র লেভেলে খেলছি। আসলে মানে ডিফেন্ডারদের বেশি মানে অতটা চাপ পড়েনি, তো সিনিয়র লেভেলে জানি না কতটা চাপ পড়বে। আশা করি আমরা সে চাপগুলো সামলাতে পারবো। কিশোরীদের এই দলটিকে নিয়ে আশাবাদ শোনাচ্ছেন অনেকেই, তবে সহকারী কোচ মনে করিয়ে দিলেন বাস্তবতাটাও। আমাদের টিম এসভি থেকে অবশ্যই ভালো, কিন্তু আমরা এখন বড় আসরে এখনো আমরা ওই পর্যায়ে আসি নাই। তবে আমরা ভালো কিছু আশা করতেছি এবং ম্যাচ বাই ম্যাচ আমরা বিশেষ করে ফার্স্ট ম্যাচ আমরা যদি উইন করি তা আমাদের টার্গেট যে সেমিফাইনালে যাওয়া। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নোমান আবদুল্লাহ, সময় সংবাদ, বিরাটনগর, নেপাল।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসুর ফল মেনে নিলেন ছাত্রলীগের পরাজিত ভিপি প্রার্থী। নতুন ভিপিকে সহযোগিতা করার আহ্বান, কিন্তু এখনও সব পদে আবার ভোট চান নূর, বললেন শপথ নেয়ার কথাও। সব সরকারি হাসপাতালের ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর, বাঁচবে রোগীর সময় ও শ্রম, বলছেন চিকিৎসকরা। চুরিহাটায় আগুনে মৃতদের ডিএনএ পরীক্ষায় এবার মিলল বৃষ্টির বান্ধবী দোলার লাশ। আরও 5 জন শনাক্ত, 52 স্বজনের নমুনার সঙ্গে না মেলায় এখনও অজ্ঞাত 2 মরদেহ। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরও 80% বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনে। শিল্পে বাড়াতে চায় 132%, প্রবল আপত্তি উদ্যোক্তাদের। এবং দুর্ঘটনা এড়াতে ঘাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই বুড়িগঙ্গায় সংঘর্ষে ডুবল স্পিডবোট ও ট্রলার। কোনো অবস্থাতেই সিদ্ধান্ত পাল্টাবে না, বলছে নৌ মন্ত্রণালয়। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।